নিধিমা, তুই এসব কি বলছিস? উনি তো রাসেলের ম্যাডাম। রাসেল তার বাসায় কাজ করে। তুমি ভুল জানো বাবা, উনি রাসেল ভাইয়ার স্ত্রী জেরিন, আমাদের এখানকার পুলিশ অফিসার। নিধি মামুনি, তুই এটা কি করে জানলি? আমি তো এটা কাউকে বলিনি। বড় মা, একটা কথা আছে না যেটা গুরুজনেরা সবসময় বলতো, সত্য কথা কখনো চাপা থাকে না। নিধির চোখে জল, মনে হচ্ছে এখনই মেঘ ভেঙে বৃষ্টি নামবে। মামুনি, তুই কান্না করতেছিস কেন? কি হলো তোর আবার? না বড় মা, কিছুই না, এই মনে হয় চোখে পোকা পড়েছে। নিধি ওখানে আর দাঁড়িয়ে না থেকে সোজা রুমে চলে যায়। এদিকে জেরিন তো নিধিকে এই বাড়িতে দেখে অবাক হয়ে যায়, মনে মনে কিছু হারানোর ভয় তাড়া করে বেড়াচ্ছে। যা বাবা, হঠাৎ করে নিধির আবার কি হলো? কিছুই তো বুঝলাম না। আমিও তো কিছু বুঝলাম না। এ তো ভালো ছিল, হঠাৎ আবার কি হলো? রাসেল দিয়ে দেখে আল্লাহ ভালো জানে। রাসেল তো ঠিকই বুঝতে পেরেছে নিধির এমন আচরণ করার কারণ। নিধি যে রাসেলকে পছন্দ করতো আর জেরিনকে সহ্য করতে পারেনি, তারপর কেউ কোনো কথা না বলে খাবার খেয়ে নেয়। জেরিন তো এই বাড়িতেই থাকবে না, চলে যাবে। কিন্তু রহিমা চৌধুরী কিছুতেই যেতে দিবে না। জেরিন রাসেলের কানে কানে বলল, ওই চলো না, আমরা বাসায় চলে যাই। এখানে আমার থাকতে ভালো লাগতেছে না। তোমার যে কি কারণে ভালো লাগছে না সেটা তো আর আমার অজানা নয়। শুনলে না মা কড়া গলায় কি বলে দিল? সেটা তো শুনলাম, কিন্তু আমার তো ভালো লাগতেছে না। আচ্ছা চলো ছাদে গিয়ে বসি, হয়তো তোমার একটু হলে ভালো লাগতে পারে। আচ্ছা চলো তাহলে, যদি মনটা একটু ভালো হয়। তারপর রহিমা চৌধুরীকে বলে রাসেল আর জেরিন ছাদে চলে আসে। কি, ছাদে এসেও বাদে আরেক ঘটনা, কারণ ছাদে নিধি বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে নিধির মনটা খুব খারাপ। তুমি আমাকে মন ভালো করার জন্য এখানে নিয়ে আসলে, বলো। দেখো জেরিন, আমি বুঝতে পারতেছি তুমি নিধিকে মানতে পারতেছো না, বাট তুমি এটা কেন বোঝো না? হয়তো নিধি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো নিধিকে ভালোবাসি না। তারপর ধীরে ধীরে রাসেল আর জেরিন নিধির কাছে আসে। ওদের দেখে নিধি উঠে চলে যেতে নেয়, অমনি জেরিন নিধির হাত ধরে ফেলে। আচ্ছা আপু, তোমার কি হয়েছে বলো তো? নাকি তোমাদের বাসায় এসেছি বলে তুমি আমাকে সহ্য করতে পারতেছো না? কোনটা বলো? নিধি এই কথার জবাবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারতেছে না। দেখো নিধি, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তুমি না বুঝে হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছো। যদি একটা বারের জন্য আমাকে জিজ্ঞেস করতে আমি তোমাকে ভালোবাসি বা পছন্দ করি কিনা, তাহলে আজকে হয়তো এমন কষ্ট পেতে হতো না। আপু, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি যদি একটি বারের জন্য তোমার ভাইয়ের সম্পর্কে খবর নিতে, তাহলে এমন হতো না। দেখো নিধি, তোমার জন্য অনেক ভালো ছেলে ডিজার্ভ করে। তুমি কিনা আমার মতো একটা রাখালের জন্য এমন মন খারাপ করে আছো। দেখবে আমার থেকে অনেক ভালো ছেলে তোমার জীবনে আসবে। ভাইয়া কি করব বলো, আমি জীবনে কাউকে ভালোবাসিনি, কিন্তু তোমাকে দেখেই আমার মনের ঘন্টা বাজতে শুরু করে। আস্তে আস্তে তোমাকে ভালোবাসতে শুরু করি, কিন্তু আমি মানতে পারছি না তুমি বিবাহিত। নিধি আপু, এটা নিয়ে কষ্ট পেও না তো। মনে করো এটা তোমার জীবনের একটা দুঃস্বপ্ন ছিল, যা কল্পনাতেই মানায়, বাস্তবে কখনোই রূপ নেয় না। ভাবি, আমি এত সময় কিছু বুঝতে পারিনি, তোমরা এত সুন্দর করে বুঝালে, যা শুনে আমি সব বুঝতে পেরেছি। ভাবি, তোমার কাছে একটা জিনিস চাইবো, কখনো ভাইয়াকে কষ্ট দিও না, ভাইয়ার মনটা খুবই ভালো। ননদিনী, তোমার রাখাল ভাইকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কখনো কষ্টের স্ত্রীটা ফোটাও ওর কাছে আসতে দিব না। ভাবি, তুমি কি বলো এসব? ভাইয়া আগের রাখাল ছিল, কিন্তু ভাইয়া এখন এই বাড়ির হারিয়ে যাওয়ার সন্তান। কি বলছো এইসব? তাহলে আম্মা আব্বা আমার আসল শ্বশুর শাশুড়ি? বড় আম্মু আর বড় আব্বু তোমার আসল শাশুড় শাশুড়ি। কিন্তু তোমার ভাই এটা আমাকে কখনো বলে নাই। যাও, তোমার ভাইয়ের সাথে আমার কোনো কথা নেই। এত বড় একটা আনন্দময় কথা আমার থেকে লুকিয়েছে। তখনই পিছন থেকে রাসেলের মা রহিমা চৌধুরী এসে বলে, মার, এতে রাসেলের কোনো দোষ নেই, কারণ ও চাইতো তুমি ওকে রাখাল হিসাবে ভালোবাসো। ধনী ছেলে এটা জেনে না। জেরিন রহিমা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আচ্ছা আম্মা, বুঝলাম সে আমাকে এই জন্যই বলে নাই, কিন্তু আমাকে যে তোমাদের আদর ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত করেছে, সেটার কি হবে? আর দেখো, উনি নিজে এসে ঠিকই তোমাদের আদর ভালোবাসা নিয়েছে। জেরিনের এমন কথা শুনে সবাই ফিক করে হেসে দেয়। ও, তাহলে এই ব্যাপার। তোমার জন্য অনেক ভালোবাসা এই বুকে আছে, বুঝলে? কখনো ফুরাবে না। ভাবি, একটা কথা বলবে? তুমি বিসিএস ক্যাডার হয়ে ভাইয়ের মতো একটা মূর্খ রাখালকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে কেন? নিধি শোনো, আমি যখন ছোট তখন আমার মা মারা যায়। তারপর আমার বাবা আমাকে বড় করে। আমি পড়াশোনায় খুবই মেধাবী ছিলাম। আর তোমার ভাইয়াকে আমার বাবা খুব ভরসা করতো আর ভালোও বাসতো। বাবা মারা যাবার সময়
আমাকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দেয়, কিন্তু আমি তোমার ভাইকে মেনে নিতে পারছিলাম না। খুব কষ্ট দিয়েছি তোমার ভাইকে, তবুও তোমার ভাই আমার সাথে কখনো রাগ দেখিয়ে কথা বলেনি। নিজের না খেয়ে আমার পড়াশোনার খরচ চালিয়ে আমাকে বিসিএস ক্যাডার বানিয়েছে। আমি বিসিএস হওয়ার পরে তোমার ভাইকে কাজের লোকের মতো রেখেছি, তবুও কখনো প্রতিবাদ করেনি। আজ আমি তোমার ভাইয়ের মতো এত ভালো মনের একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে মনে করি। ভাবি, তুমি যেটা করেছো সেটা হয়তো আমি থাকলেও করতাম, কারণ কোনো শিক্ষিত মেয়ে চাইবে না এমন রাখালের মতো মূর্খ জামাই। মা দেখছো এরা দুজন আমাকে নিয়ে কত কি বলতেছে, তুমি কিন্তু কিছুই বলতেছো না। হয়েছে অনেক, আর এসব কথা শুনলাম। আমার ছেলের জীবনে এমন কোনো দিন হয়তো যায়নি যেটাই কষ্ট করতে হয়নি। মাগো, যখন জানতে পারবে তোমার এই রাখাল ছেলেটাই আজকে সমাজের সবার মুখে মুখে যে পুলিশ অফিসারকে নিয়ে কথা বলে, সে কথা তোমার ছেলে তখন নিজেকে গর্বিত মনে করবে। জানো মা, তোমার ছেলে গরিব হলে কি হবে, কিন্তু তার মনটা না খুবই বড় মাপের ছিল। কাউকে টাকা দিয়ে হয়তো সাহায্য করার ক্ষমতা ছিল না, তবে কথা বা কাজ দিয়ে ঠিকই সাহায্য করতো সব সময়, যার জন্য আমাদের গ্রামের সবাই ওকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতো। দেখতে হবে না ছেলেটা কার? রহিমা চৌধুরী ও রায়হান চৌধুরীর একমাত্র ছেলেও। ওর শরীরেও যে উপকারী মানুষের রক্ত বইছে, বুঝলে বৌমা? বুঝেছি আম্মা। তাই যদি না হতো তাহলে কি আর নিধি আপুর ভাই অমর ন্যায়পরায়ণ হতো নাকি? ভাবি, তুমি কিন্তু একদম আমাকে আপু বলবে না। আমি ভাইয়ার ছোট না, বলো। তুমি আমাকে আদর করে নিধি বলে ডাকবে, আবার হবু ডাক্তার নিয়ে বলেও ডাকতে পারো। আচ্ছা, নিধি বলেই ডাকবো, কেমন? এখন খুশি তো নাকি? খুশি কি করে থাকবো বলো? আমার খুশির কারণটা যে তুমি অনেক আগেই নিজের নামে দলিল করে নিয়েছো। পেতনি এখন হবু ডাক্তার নেই, আরো কত নাম আছে সেটা একটু বল, মেমোরিতে সেভ করে রাখি, ঝগড়া করার সময় মনে পড়বে। বড় মা, দেখেছো তোমার ছেলে আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইতেছে। এমনিতেই আমার এখন ঝগড়া করার মুড নেই। এই তোরা একটু থাম তো। জানো বৌমা, রাসেল হারিয়ে গেলে অনেক খুঁজে চোখে, এই দেশের একটা কোনো বাদ রাখেনি। নিজেরাও সাথে পুলিশ দিয়েও খুঁজেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। বড় আম্মু, আমার ভালো লাগতেছে না, তোমরা থাকো, আমি বরং রুমে গেলাম। রহিমা বেগম খুব ভালো করে বুঝতে পারে নিধির কেন ভালো লাগছে না। রাসেল আর জেরিন যতই বোঝাক না কেন, নিধি তো কোনো কিছু বোঝার মতো মেয়ে না। মা, অনেক তো হলো, এখন চলো নিচে যাওয়া যাক, এমনিতে সন্ধ্যা নেমে আসছে, হালকা হালকা শীত পড়তে শুরু করছে। আম্মা, আপনার ছেলে ঠিকই বলেছে, এখন চলে নিয়ে যাই। এখানে থাকলে শীতে কাঠ পুতুলের মতো হয়ে যাব। মা চলো, অনেক তো গল্প করা হলো, এখন নিচে যাওয়া যাক। ভালো। তারপর সবাই একসাথে নিচে নেমে আসে। নিধি ওর রুমে চলে যায়। এদিকে রাসেল আর জেরিনকে রহিমা চৌধুরী একটা রুম দেখিয়ে ফ্রেশ হওয়ার জন্য বলে সে নিচে চলে যায়। তুমি এত বড় লোকের ছেলে, আর সেই কথাটা আমাকে একটিবারের জন্য জানানোর প্রয়োজন মনে করনি? তোকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করি না। কেন বলবো? তুই তো বলছিস আমার মতো রাখাল তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নাই। তুমি রাখাল হও আর যাই হও, তুমি আমার স্বামী, এটাই সব থেকে বড় পরিচয় আমার কাছে। আর তুমি জানো না, স্বামীর সব সময় স্ত্রীর সাথে সবকিছু শেয়ার করে, হোক না তার মনে জমানো কষ্টের পাহাড়। শোন, যে স্ত্রীর স্বামীকে স্বামী বলে মনেই করে না, তার জন্য এসব মিথ্যা মায়া রেখে কি লাভ বল? আর তুই তো নিজের মুখেই বলেছিস আমার এই সংসারে তুই কিছুদিন থাকবি। আমাকে তোর নাকি সহ্য হয় না, তাহলে আজকে এইসব কেন বলতেছিস? হ্যাঁ প্লিজ এইসব কথা বইলো না। আমি আগের ওইসব কথা বলেছি কারণ সংসারের যে একটা মানে আছে সেটা বুঝতাম না। স্ত্রীর উপরে যে স্বামী নামক গাছটা কত বড় নিরাপত্তার ছায়া সেটা কখনোই ভাবিনি, কিন্তু এখন এইসব বুঝতে শিখেছি। সব থেকে বড় কথা, আমি এখন তোমার সন্তানের মা হতে চলেছি। আমি তোমার সন্তানের মা হয়ে সারা জীবন তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। বিধাতা মরণকালেও যেন আমাদের আলাদা না করে। এইসব কথা শুনে রাসেলের মনে মনে খুবই ভালো লাগে, কিন্তু এত সহজে তো মেনে নিলে চলবে না। ওকে বুঝতে হবে আপনজনের দেওয়া কষ্ট কতটা ভয়ঙ্কর হয়। শোন, মা যেন বুঝতে না পারে তোর সাথে আমার কোনো মিল নেই, তাহলে মানে কষ্ট পাবে, কিন্তু আমি সেটা চাই না। তাই মা যেন কোনোভাবেই বুঝতে না পারে, যদি বোঝে তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। এমন করিও না, মায়ের কষ্ট হবে সেটা তুমি ঠিকই বুঝতে পারছো, আর আমারও যে একটা মন বলে জিনিস আছে, সেখানে যে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে সেটা কেন তুমি বুঝতে পারছো না? এত কিছু বোঝার সময় আমার হাতে নেই। আমার মন বলতে কিছুই নেই, যেটুকু ছিল সেটুকু তোর দেয়া আঘাতে পাথর হয়ে গেছে। যদি তোর ভালোবাসার বরফ দিয়ে মনটাকে গলাতে পারিস তো চেষ্টা করে দেখ। তোমার মন যতই পাথর হোক না কেন, আমার ভালোবাসার ফুল তোমার মনে ফুটাবই ইনশাল্লাহ। দেখা যাক
কতটা সম্পূর্ণ করতে পারিস। বেস্ট অফ লাক প্লিজ ম্যাম। এখন দয়া করে এইসব কথা বন্ধ কর, আমার মাথা ধরেই ফেলছিস। তুই কি মাইরি বিরতিহীন রেডিওর মতো বাঁচতেই আছিস যে বাঁচতেই আছিস, বন্ধ হবার কোনো নামই নিচ্ছিস না। আমার এসব কথা তোমার কাছে রেডিওর মতো মনে হয়? এতটা ঘৃণা করো আমাকে যে আমার কথাটা পর্যন্ত তোমার ভালো লাগে না? আমাকে তোর যদি ভালো না লাগে তাহলে তোকে শুধু শুধু আমার একা ভালো লেগেই হবে বল? ফলস্বরূপ শুধু কষ্টটাই পাবো। তার চেয়ে বড় মায়া কাটানোর কোর্সটাই করি, তাও যদি তোর দেয়া কষ্টটা আমার এই অবুঝ মোটা সহ্য করতে পারে। তুমি আমাকে কষ্ট দিয়ে কি খুব শান্তি পাও বলো? আমার যে কষ্ট হয় সেটা আমার তোর মন বোঝার মতো শক্তি নেই, তাই তোর মন কষ্টের বই আমি পড়তে পারি না, বুঝছিস তুই? এখন চুপ থাক, তোর কথার জন্য আমি আমার 3 কেজি মাথা ধরছে। তুমি বিছানায় আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, আমি বরং তোমার মাথায় হাত বুলিয়ে দেই, দেখবে অনেক ভালো লাগবে। তোমার মাথা ব্যথা একটুও মনে হবে না। এটা তো হবে না। আমি মিথ্যা মায়া কাটাতে শিখতে চাই, কোনো মিথ্যা মায়ায় আর নিজেকে জড়াতে চাই না। কি হবে এত কষ্ট সহ্য করে যদি শেষের সুখের ছোঁয়াটুকুও না পাই? জেরিন আর কোনো কথা বলে না, নীরবে শুধু কান্না করতেছে। এইটা ছাড়া আর কোনো রাস্তাও নেই। সেও যে আর এর থেকে 1000 গুণ বেশি করেছে, আজ তাকেও তো রাসেলের দেওয়া সামান্য কষ্ট সহ্য করতে হবে। শুনে রাখো, তোমার দেওয়া সকল কষ্টের আগুনে নিজেকে পুড়িয়ে নিজেকে তোমার মনের মতো তৈরি করব। তুমি যত খুশি কষ্ট দাও, তবে দিন শেষে তোমার ওই মিষ্টি হাসিটা দেখার একটা সুযোগ দিও। তবুও কষ্টটা অন্তত মনে হবে না। তোমার ওই হাসি দেখে একদিন হারিয়ে যাব কোন এক গভীর নিদ্রায়। না, এখানে যদি আরো কিছু সময় থাকে তাহলে জেরিনের ইমোশনাল কথা শুনে নিজেকে আর শক্ত রাখতে পারবো না। কিন্তু আমি এত সহজে নিজেকে কাবু করতে চাই না। ওকে যে বুঝতেই হবে, সবারই কষ্ট হয়। রাসেল আর কোনো কথা না বলেই নিচে চলে যায়। এদিকে জেরে চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলেছে, যে স্পষ্ট বোঝাই যাচ্ছে এইভাবে অনেক সময় কান্না করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, কেউ যেন বুঝতে না পারে। রাসেল, তুই একা নাচতে নাচতে নিচে আসলি, আমার বৌমাকে কোথায় রেখে এসেছিস? তুই জানিস না বৌমাকে এখন কোনোভাবে একা রাখা উচিত না? না, ও কোনো ছোট বাচ্চা না যে ওর খেয়াল সারাক্ষণ রাখতে হবে। ওর খেয়াল ও নিজেই রাখতে পারবে, সেটুকুর বোঝ ওর হয়েছে। কি বলি এটা? বুঝলাম ও কোনো ছোট বাচ্চা না, কিন্তু ওর ভেতরে তো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তোর সন্তান, তাই না? যদি মেয়ে হয়ে একবার এই কষ্টটা বুঝতে পারতি তাহলে এটা কখনোই বলতি না। হ্যাঁ মা, আমি তো কিছুই বুঝি না। তুমি আমাকে বুঝিয়ে দেওয়া বাদ দিয়ে আমার মাথা ব্যথা করতেছে। তোমার স্পেশাল থেরাপি দাও। তখন সিঁড়ি থেকে নামতে নামতে নিধি বলে ওঠে, ভাইয়া, মাথা ব্যথার ওষুধ কিন্তু তোমার এই ডাক্তার বোনের কাছে আছে, কি লাগবে নাকি? না রে বোন, তোর এই মগামার্কা ওষুধে আমার কিচ্ছু হবে না। আমার মায়ের স্পেশাল থেরাপি একটু পেলেই আমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, বুঝছিস পেতনি ডাক্তার? কি? আমি পেতনি? বড় মা, তোমার ছেলের ঘাড় মটকাতে কিন্তু আমি একটুও সময় নেব না। আমাকে পেতনি বলে? তোর বউ পেতনি, তোর 14 গোষ্ঠী পেত। এই না, 14 গোষ্ঠী হলে তো আমিও। না, এটা হবে না, শুধু তোর বউ পেতনি। তুই পেতনি আর দেখ আমার বউ পরিদের রানী। তোর মতো পেতনি না, তুই তো মেকআপ করে আটা সুন্দরী, আর আমার বউ কোনো মেকআপ ছাড়াই স্ট্যান্ডার্ড লেভেলের সুন্দরী, বুঝলি শাকচুন্নি? এই তোরা একটু থাম তো, দুটো একসাথে হলে শুরু করে দিস টম অ্যান্ড জেরির মতো লড়াই। এদিকে জেরিন দোতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখছে আর মুচকি মুচকি দেখে মনে হচ্ছে ওর মনে এখন কোনো কষ্ট জমা নেই। তাহলে তোমার এই মূর্খ রাখাল ছেলেকে বলে দাও আমার মতো মডার্ন শিক্ষিত হবু মেয়েকে পেতনি না বলতে। হে ফিউচার ডক্টর, ডোন্ট কল মি স্টুপিড কাওয়ার্ড। এটা আমি কি বলে ফেললাম? এখন তো আমার সব শেষ হয়ে গেল। রাসেলের এরকম ইংরেজি শুনে রহিমা বেগম আর নিধি তো অবাক, আর জেরিন তো এমনভাবে হা করে তাকিয়ে আছে। ভাইয়া, তুই তো সামান্য মূর্খ রাখাল, তাহলে আমি যেন তোকে মূর্খ রাখাল না বলি সেটা ইংরেজিতে কিভাবে বললি শুনি? রাসেল, দিদি ঠিকই বলেছি, তুই তাড়াতাড়ি বল এমনভাবে ইংরেজি কি করে বলতে পারলি? কি কথা বলবো এখন আমার প্রিয় পাঠক ভাই, একটু বলে দেন কি করা উচিত। আসলে হয়েছে কি মা, তোমরা তো জানোই তোমার বৌমা কত শিক্ষিত, আর আমি তার সাথে অনেক বছর হলো একসাথে আছি। সে অনেক সময় ইংরেজি বলতো, যেটা শুনে আমি এটা মুখস্থ করে রেখেছিলাম। এটাই না, এটা তো ঠিক না। কারণ ও যদি মুখস্থ করতো তাহলে যেই লাইন মুখস্থ করেছে সেটা বলতে পারবে, এটা মানলাম। কিন্তু নিধির বাংলা কথার উত্তর ইংরেজিতে কিভাবে দিল, এটাই তো আমাকে অবশ্যই ভাবিয়ে তুলছে। ও তাই বল, তাই তো বলি, গোবরে পদ্ম ফুল কি আর সবার ভাগ্যে ফোটে নাকি? আর মূর্খ কখনো শিক্ষিত হয় নাকি? দেখ পেতনি, তুই কিন্তু আমার সাথে ঝগড়া করে আমার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছিস। আমার বাবা মার টাকা খরচ করে শিক্ষিত মুখ নিয়ে যা ইচ্ছা বলবো, তাতে তোর কি? তুই দাঁড়া, তোকে শিক্ষিত করেই বের করছি। ছোটামো,
হ্যাঁ রাসেল বল, এইভাবে চিল্লাস কেন? এইদিকে নিধি তো এক দৌড়ে রুমে চলে গেছে, কেননা নিধি ওর মাকে অনেকটাই ভয় পায়। আর এইখানে রাসেলকে তো নিধির মা অনেক ভালোবাসে, তাই ভয় না পেয়ে উপায় নেই। তোমার ওই পাগলি মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তাড়াও। আমার সাথে শুধু পায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। তখনই আবার নিধি দোতলা থেকে চোরে চিল্লান দিয়ে বলে, তোকে আগেই বাড়ি থেকে তাড়াবো, বুঝলি? আমি কোথাও যাব না। দেখলে ছোট আম্মা, তোমার সামনে তোমার মেয়ে আমাকে বাড়ি ছাড়া করতে চায়। আরে ভাই রাসেল, তুই পারফেক্ট সময়ে এত সুন্দর মন মাতানো ন্যাকা কান্নার অভিনয় কিভাবে করতে পারিস? তোকে তো সিনেমায় রাখা উচিত ছিল। পরিচালক মনে হয় তোকে দেখতেই পায়নি। এই নিধি, এসব কি হচ্ছে? রাসেল তোর বড় ভাইয়া হয় না? বড় ভাই তো কি হয়েছে, তাই বলে কি আমি ওর সাথে মজা করব না? এটা কি হয় নাকি, সেইটা বলো। নিধির কথার জবাবে দরজার কাছ থেকে কেউ একজন বলে ওঠে, যেটা দেখার জন্য সবাই পেছন ফিরে তাকায়। দেখতে পায় দরজার কাছে থাকা মানুষটা হলো রাসেলের চাচ্চু, মানে নিধির বাবা ডাক্তার সবুজ, যা তাকে দেখে বোঝা যাচ্ছে। আমার ছেলের সাথে কে ঝগড়া করবে শুনি? কার এত বড় সাহস আমার ছেলের সাথে ঝগড়া করতে চায়? আমি একটু তাকে দেখি। লে বাবা, এত সময় ধরে আম্মুর সাথেই পারছি না, এখন আবার আরেকজন আস না। তার চেয়ে বরং রুমে যাই, এখন রাসেলের সাথে ঝগড়া করে পারবো না। দেখো রাসেল, আমার নিধি মামুনিটাকে এইভাবে একদম পচাবি না, এই আমি কড়া গলায় বলে দিলাম। ভাবি তুমি এটা কি বলতেছো? নিধি আমার ছেলের সাথে কেন লাগবে? উনি বুঝতে পারে না রাসেল ওর বড় ভাই। সবুজ, তুই চুপ থাক। আর বোন ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করবে না তো কার সাথে করবে? আর শোন, আমি আমার মেয়ের পক্ষে আছি। এইভাবে আর কোনো কথা না বলে রাতের খাবার জন্য টেবিলে বসে আছে। রহিমা চৌধুরী বলে দিচ্ছে কিভাবে খাবার পরিবেশন করতে হবে। বৌমা, তুমি এইভাবে দাঁড়িয়ে না থেকে বরং রাসেলের পাশে বসে খাবার খেয়ে নে। আম্মা, সবাই কে উঠুক না, আমি বরং আপনার সাথে একসঙ্গেই বসে বউ শাশুড়ি মজা করে খাবো। না মা, তুই বস, সবার সাথে খেয়ে নে। আমি পরে কাজের লোকদের নিয়ে একসঙ্গে খাবো। আর তোর শ্বশুর তো এখনো আসে নাই। আম্মা, আপনি যদি কাজের লোকদের সাথে খেতে পারেন তাহলে আমি কেন পারবো না বলেন? ওরা সবাই যেমন আমিও তো তেমন। আমি হতে পারি একজন বিসিএস ক্যাডার, কিন্তু তার চেয়ে বড় পরিচয় আমি একজন রাখালের স্ত্রী। এটা তো ভুলে গেলে চলবে না। বাবাজি, মেয়ে আগে রাখালের নামগন্ধ শুনতে পারতো না, আর সে এখন রাখালের জন্য পাগল। এটা কি ভাবা যায়? আচ্ছা মা, তুই থাক, আমার সাথেই খাবি। তাও এইসব কথা এখন রাখ। এইভাবে আরও অনেক কথা বলে সবাই খাবার পর্ব শেষ করতে না করতেই মিস্টার রায়হান চৌধুরী ও বাসায় চলে আসে, আর সেও খেয়ে নেয়। তারপর সবাই যা যার রুমে চলে যায় ঘুমানোর জন্য। রাসেল গিয়ে সোফায় বিছানা ঠিক করতেছে, কারণ জেরিনের সাথে তো শোবে না। এই, তুমি এটা কি করতেছো? রুমের মাঝে এত বড় একটা খাট থাকতে তুমি সোফায় বিছানা কেন করতেছো? বুঝলাম না। তোর সাথে ঘুমানোর কোনো ইচ্ছা বা অধিকার কোনোটাই আমি নিজের মনে করি না। এমন কেন করছো? আমি তোমাকে এভাবে সোফায় রেখে খাটে ঘুমাবো? সেটা আমি পারবো না। ঘুমাস না? তোকে কে ঘুমাতে বলছে? হ্যাঁ, তোর যেখানে ইচ্ছা সেখানে ঘুমা, আমার কিচ্ছু করার নাই। আগে তো ঠিকই ঘুমিয়েছিস, আমি মাটিতে ঘুমিয়েছি, তাহলে এখন আমার জন্য হঠাৎ দরদ উতলে উঠেছে কেন? হ্যাঁ দেখো, আমি মানছি আগে তোমার সাথে যা করেছি তা ঠিক করিনি, যা আমার জন্য কখনো ক্ষমার যোগ্য না। ঠিক আছে, তুমি সোফায় ঘুমাও, আমি তাহলে ফ্লোরে ঘুমাই। এমনিতেই ফ্লোরটা আজ অনেক ঠান্ডা। জেরিন খাট থেকে একটা বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে আর নীরবে কান্না করতে থাকে। কি করি? এমনিতে ফ্লোর যে ঠান্ডা, আর তাতে জেরিনের যদি ঠান্ডা লাগে তাহলে মা তো আমাকে মেরে ফেলবে। জেরিন, তুই এভাবে ফ্লোরে শুয়ে পড়লি কেন? তুমি সোফায় ঘুমাবে আর আমি খাটে ঘুমাবো? এটা আমি পারবো না। আগে হয় তোমাকে সহ্য করতে পারিনি তাই থেকেছি, কিন্তু এখন আমি সব বুঝি। তুমি আমার বেঁচে থাকার একমাত্র উৎস। তোমাকে ছাড়া যেন আমার জীবনটাই অচল। তোকে বলছি না খাটে ঘুমাইতে? তাকে মায়ের খাওয়ার খুব শখ হয়েছে, সেটা বল। মা যদি জানতে পারে তুই বিছানা ছেড়ে ফ্লোরে ঘুমাইছিস, তাইলে আমার আর আস্ত রাখবে না। তাহলে তুমি আমার সাথে খাটে ঘুমাও, না হলে আমি এভাবেই ঘুমাবো। তুমি যা খুশি করো না কেন। রাসেল পড়ে যায় মহা ঝামেলায়, কি করবে কিছুই বোঝে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় সে জেরিনের সাথে খাটে ঘুমাবে। শোন, আমি তোর সাথে খাটে ঘুমাতে পারি, তবে তুই যদি আমার শর্তে রাজি হস তাহলে। আমি তোমার একটা কেন, হাজারটা শর্ত মেনে নিতে রাজি আছি। তুমি শুধু বলো শর্তটা কি। শর্তটা খুব বেশি বড় বা কঠিন না, তুই মনটাকে শক্ত করলে পালন করতে পারবি। এত গুড়িয়ে পেঁচিয়ে না বলে তাড়াতাড়ি শর্তটা বলে ফেলো। আমার কিন্তু সহ্য হচ্ছে না, প্লিজ তাড়াতাড়ি বলো। আমি তোর সাথে থাকবো, কিন্তু বিছানার এক পাশে আমি, এক পাশে তুই। মাঝখানে কোলবালিশ নামক তুলার দেয়ালটা অবস্থান করবে, আর রাতে আমার এদিকে আসতে পারবি না। আগে তো কাছে নিয়ে নেই,
তারপরে যা হবে দেখাই যাবে। সত্যটা কঠিন, তবুও তোমার দেওয়া সত্য আমি মেনে নিলাম। তবে শীত করলে মাঝে মাঝে তোমাকে জড়িয়ে ধরবো। যা শর্ত পরিবর্তন, আমি তোর সাথে এক বিছানায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু থাকবো না। তোর মতলব বেশি সুবিধার না। না, আমি তোমার সাথে মজা করলাম। যাও, আমি তোমাকে জড়িয়ে ধরবো না। তাও তুমি খাটে ঘুমাও প্লিজ। আমি স্ত্রী হয়ে তোমার কষ্ট কি করে দেখি বলো? তাহলে আল্লাহ যে আমাকে কিছুতেই ক্ষমা করবে না। বাবা, এখন দেখি তোর ধর্মের কথা সব মনে পড়তেছে। কিন্তু আমি ভুলি কি, তোর এসব মনোবাসনা আগে কোনো ব্যাংকে জমা রেখেছিলি? হ্যাঁ, মনে হয় আমার সব মনোবাসনা তোমার মনের ব্যাংকে জমা ছিল। এটা চুক্তি করে যে আমি প্রেগনেন্ট না হলে আমার বুঝ আসবে না, তোমাকে আপন করে নিতে মন চাইবে না। এখন তো চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আমার প্রেগনেন্সির মাধ্যমে আমার মনের সকল বুঝও এসেছে তোমাকে ছাড়া আমি অসহায়। তাই এখন আমি তোমাকে আপন করে পেতে চাই। হ্যাঁ, আমার এই মনটা তো তেঁতুল গাছের তেঁতুল। তোর মন চাইলো আর আমি টুপ করে পেরে তোর হাতে দিয়ে দিলাম। এটা পাথরে গড়া মন। এসব কথা বাদ দাও না প্লিজ। আমি জানি তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো, কিন্তু সেটা প্রকাশ করছো না। চুপ থাকতো, আমার কান একদম ঝালাফেলা করে ফেলছিস। এত কথা কি করে বলি সেটাই বুঝি না। আর একটা কথা বলবি তো থানায় রেখে আসবো। আমাকে কোন পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে শুনি? তবে তোমার মনের কারাগারে বন্দি করে রাখতে চাইলে আমি এখনই যেতে চাই। দূর থাক তুই, আমি ঘুমাইলাম। তুই বসে বসে আমার মনের কারাগারে কি আছে সেটা দেখতে থাক। কথাগুলো বলে রাসেল ঠাস করে খাটে গিয়ে ডাস করে শুয়ে পড়ে, কারণ জেরিন আগেই কথা বলতে বলতে বিছানা ঠিক করে রেখেছে, তাই আর নতুন করে রাসেলকে বিছানা ঠিক করতে হলো না। এদিকে জেরিন উপরে উপরে যতই হেসে হেসে রাসেলের সাথে কথা বলুক না কেন, কিন্তু ভেতরটা তো কষ্টের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই আগুন দেখার মতো কেউ নেই, নীরবে পুড়েই যাচ্ছে। জেরিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে, চোখে ঘুম নেই। এক ধ্যানে রাসেলের মায়াভরা চোখের দিকে তাকিয়ে আছে জেরিন। তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে সেই দিকে কোনো খেয়ালই নেই। আর রাসেল বেচারা ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। সকালে জেরিনের আগে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল একটু একটু করে চোখ খুলতেই দেখতে পায় জেরিন খুব যত্নে জড়িয়ে ধরে পরম সুখে ঘুমিয়ে আছে, যেন মনের মাঝে কোনো কষ্টের সিটে ফোটাও নেই। ইস, পাগলিটাকে এখন কতটা সুন্দর লাগতেছে। মনে হচ্ছে মনের মাঝে কোনো কষ্ট লুকিয়ে নেই। একদম নিষ্পাপ একটা শিশুর মতো ঘুমিয়ে আছে। নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা। থাকুক না এইভাবে আমাকে জড়িয়ে ধরে। আমি বরং আরেকটু ঘুমিয়ে নেই। রাসেল আবার ঘুমের রাজ্যে বাড়ি জমায়, জেরিনের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে। এদিকে জেরিনের ঘুম ভাঙতেই দেখতে পারে সে রাসেলের বুকে মাথা রেখে শুয়ে আছে। কোলবালিশ কোথায় গেছে সেটা আল্লাহ ভালো জানে। ইস, মানুষটা কতটা শান্ত হয়ে ঘুমিয়ে আছে, আর জাগ্রত হলেই শুরু করে দিবে নানান রকম কথা। আর যদি বুঝতে পারে আমি এইভাবে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে আছি, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। জেরিন এইসব ভাবতে ভাবতেই রাসেলের ঠোঁটে ও কপালে একটা চুমু দিয়ে হাসতে হাসতে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে চলে যায়। রহিমা চৌধুরী বসে বসে খবরের কাগজ পড়তেছিল। জেরিনকে দেখেই বলে উঠল, বৌমা, এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিস কেন? তুই জানিস না তোর শরীরটা এমনিতেই অনেকটা দুর্বল, আর কিছু সময় পরে উঠলে কি এমন ক্ষতি হতো? আম্মা, বেলা তো অনেক হয়েছে, আরো ঘুমালে সংসার করব কখন শুনি? আর রাত থেকে আপনাদের সাথে কথা বলি না, তাহলে ভালো থাকে কি করে সেটা আগে বলেন। এইভাবে আরো অনেক কথা হয় তাদের মাঝে। অনেকটা সময় পরে সবাই সকালে নাস্তা করে। রাসেল ও জেরিন সবাইকে বলে বাসায় চলে আসে। বাসায় আসার পরে, আমার কাজ আছে, আমি একটু বাইরে গেলাম, তুই গেট লাগিয়ে থাক, কেমন? আমাকে রেখে যেও না প্লিজ। আর আমি একা একা অনেক ভয় পাই। তুমি কি সেটা বোঝো না বলো? আগের থেকে কেন জানি ভয়টা একটু বেড়েই গেছে। স্বামী হিসেবে না হলেও একই বাসে যেহেতু থাকি, তোর জন্য তোর ভালো মন্দ দেখা আমার দায়িত্ব। তবুও আমাকে এখন বাইরে যেতেই হবে। যাবো আর আসবো। আচ্ছা যাও, আর সাবধানে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, না হলে আমি একা একা কিন্তু কান্না করতেই থাকবো, এ আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। রাসেল বাসা থেকে বেরিয়ে পড়ে সোজা আদিল স্যারের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? আপনার তো খবর বার্তায় আজ পাওয়া যায় না। সেটা অবশ্যই ঠিকই বলেছেন। আচ্ছা, যেটা বলার জন্য আপনাকে ডেকেছি সেটা বলার আগে আমি কি রকম কথা বলতে শুরু করেছি। এখন দেখা যাবে আসল কথাটাই পরে বলা হবে না। স্যার বলেন দেখি, কি কথা বলার জন্য আমাকে এত আর্জেন্ট আসতে বললেন? এখন তো আপনাকে সবার সামনে আসতেই হবে, আর লুকিয়ে থাকতে পারবো না। কি বলেন? এখনই সবার সামনে আসতে হবে? এটা শুনেই তো আমার মাথা ঘুরতেছে। এখন তো তাহলে সবাই জেনে যাবে যে আমার বিশেষ কাটার গল্প।
উপর মহল থেকে কড়া নির্দেশ দিছে অনুষ্ঠান করে আপনার উপহার আপনার হাতে তুলে দিতে, যেখানে অনেকে উপস্থিতি থাকবে। আবার এই দেশের নামকরা বিজনেসম্যান রায়হান চৌধুরীও থাকবে। কর্ম করতে হলে সামনে তো আসতেই হবে, এটাই স্বাভাবিক। বুঝতে পেরেছো? তোমার মতো একজনকে পুলিশ ডিপার্টমেন্ট পেয়ে সবাই গর্বিত। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি এখন তাহলে আসি, আবার দেখা হবে, কথা হবে সেই দিন সবার সামনে। রাসেল উপরের কথাগুলো বলেই চলে আসে। মনের মাঝে যেন এক চিন্তার প্রতিচ্ছবি বারবার ভেসে উঠতেছে। আজকে তাকে সামনে আসতেই হবে। এই সব ভাবতে ভাবতে রাসেল বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে জেরিন বাসায় নেই, হয়তো থানায় গেছে। এটা ভেবে রাসেল আর চিন্তা করে না। প্রায় অনেকটা সময় পরে জেরিন বাসায় চলে আসে। তুমি কখন এসেছো? আর আমি সরি, আমি তোমাকে বলতে পারিনি, বাহিরে গেছিলাম। সেটা আসলে থানা থেকে আর্জেন্ট ডিআইজি স্যার ফোন করে যেতে বলেছিল। এটা আমাকে কেন বলতেছিস? হ্যাঁ, আগে যখন আমার থেকে কখনো কোথাও যাওয়ার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিস নাই, তাহলে এখন এসব কেন বলতেছিস? তুমি আমার স্বামী, আর স্ত্রীর এটা দায়িত্ব কোথাও গেলে তার থেকে অনুমতি নিয়ে তারপর যাওয়া। আর আগে কি করেছি সেটা ভুলে চলো না। আমরা আবার নতুন করে জীবনের গল্প রচনা করি, যেখানে থাকবে না কোনো রাগ অভিমান, থাকবে না কোনো অত্যাচার, থাকবে শুধু বুক ভরা ভালোবাসা। আসছে বুক ভরা ভালোবাসা নেওয়ার জন্য। ভালোবাসা কি ফল নাকি? চাইলে আর আমি টপ করে গাছ থেকে পেরে তোর হাতে দিয়ে দিলাম। রাসেলের কথাটা শুনে জেরিনের চোখে পানি চলে আসে। কি করবে বলেন? চোখের পানি তো আর কেনা লাগে না, তাই যখন ইচ্ছা চলে আসে। আমি কি ভুল বললাম নাকি আপনারাই বলেন? আর এই মেয়ে হঠাৎ করে এত লক্ষ্মী হয়ে উঠলো কি করে, সেটাই তো আমার এই ছোট্ট মাথায় ঢুকছে না। কি করে হলো এসব? জানতে চাও অবুঝ এই মন আমার। জানো কি, যদি কোনো ফুলের গাছকে সঠিকভাবে পরিচর্যা না করা হয়, তাহলে সেই ফুলের গাছটাও একসময় বেঁচে থাকার ভারসাম্যটা হারিয়ে ফেলে। একদিন হয়তো আমিও ফুল গাছটার মতো বিলীন হয়ে যাব এই মিথ্যার মায়ার পৃথিবী থেকে। সেদিন হয়তো খুঁজবে আমায়, কিন্তু পাবে না। তাই বলে কি সময় থাকতে আপন জিনিসকে আপন করে নাও, না হয় এই গানটাই গাইবে। মহিরা গেলে খুঁজলাম ঠিকই, বাইসা থাকতে বুঝলাম না, হাতের ধন ঠাল্লায় পায়ে আপন মানুষ চিনলাম না। শোন, একটা কথা বলি, তুষের আগুনের কি ক্ষমতা সেটা কিন্তু কাঠ পুড়িয়ে বোঝা যায় না, কিন্তু এটা বোঝা যায় আগুন একই জিনিস, আলাদা না। তেমনি সব মানুষ এক, কিন্তু ধনী গরিব নামক বেড়াটাই মানুষকে আলাদা রং দিয়েছে, যেটা আমি বুঝেছি। আজ আমি গরিব অশিক্ষিত বলে তোর মতো শিক্ষিত বউয়ের কাছে স্বামী হিসেবে স্থান পাইনি। ভেবেছিস আমাকে স্বামী বলে লোকের কাছে পরিচয় দিলে তোর সম্মানহানি হবে, লোকে তোর রুচিতে থুথু দিবে। তাহলে এখনই রাখালকেই কেন আপন করে নিতে চাচ্ছিস? আমার থেকে অনেক ভালো মনের মানুষ পাবি তুই, যে তোকে অনেক সুখে রাখবে, আমার মতো না খাইয়া রাখবে না। তুই বরং এই সন্তানটা নস। রাসেল আর বাকি কথাটা বলতে পারলো না, কারণ তার আগে ঠাস করে রাসেলের গালে একটা থাপ্পড় পড়ে। আরে আপনারা কি ভাবছেন জেরিন থাপ্পড়টা মেরেছে? আরে না, আপনাদের ধারণাটাই ভুল। থাপ্পড়টা মেরেছে রহিমা চৌধুরী। আসলে রহিমা চৌধুরী কোনো একটা কাজের জন্য রাসেলের কাছে আসে, যেটা রাসেলকে না জানিয়ে। ছি রাসেল, ছি! তুই এই জঘন্য কাজটা করতে বলছিস? তোর বোনকে একটি বারের জন্য বাঁধলো না? আমার ছেলে, তুই সেটা ভাবতেও আমার এখন ঘৃণা করতেছে। একটা মেয়ে না বুঝে ভুল করেছে, তার জন্য একবার না 1000 বার তোর থেকে ক্ষমা চেয়েছে, আর তুই তাকেই বলছিস আমার বংশের প্রদীপকে নষ্ট করতে? মা, তুমি কখন আসলে? আর আমি এমনটা বলতে চাই না। মা, তুমি বিশ্বাস করো। তুই নিজের কানকে অবিশ্বাস করতে বলছিস? আমি সেদিন শুনতে পেয়েছিলাম তুই জেরিনকে ফ্লোরে ঘুমাতে বলছিস। আমি কিছু বুঝিনি, কারণ ভেবেছি মজা করেছিস, কিন্তু আজকে তো সত্যটা নিজের চোখে দেখলাম। তুই জেরিনকে নিজের স্ত্রী মানতেই পারিসনি। বৌমা, চলো, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। মা, আপনি এটা বললেন না, কারণ আমি আপনার ছেলেকে ছাড়া কোথাও থাকতে পারবো না। আমাকে মাফ করে দিবেন। আমি বাঁচলেও আপনার ছেলের বুকে মাথা রেখে বাঁচবো, আর মরলেও আপনার ছেলের কোলের মাথা রেখেই মরবো। শুনেছিস একটা মেয়ে কতটা ভালোবাসলে এইরকম কথা বলে? তারপরও কি তুই চুপ করে থাকবি? ওকে কষ্ট দিয়ে কি তুই শান্তি পাস? আমি জানি তুই ওর থেকে বেশি কষ্ট পাস, তাহলে এমনটা কেন করতেছিস? সব ভুলে কি বৌমাকে আপন করে নিতে পারিস না? মা, তুমি জানো আমি ওকে আমার জীবনের সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু স্বামী হওয়ার যোগ্যতা যে আমার নাই। ওর সাথে কোথাও যেতে হলে তো আমাকে শিক্ষিত হতে হবে, কিন্তু আমি তো মূর্খ। ওর মান সম্মান থাকবে আমাকে স্বামী বলে সবার সামনে পরিচয় দিলে? দেখ বাবা, এসব হয়তো তোকে ও আবেগের বশে বলেছে। ও তখন বুঝতে পারেনি ওর জীবনে তুই কতটা গুরুত্বপূর্ণ।
আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি ভুল করেছি, যার জন্য আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনে কতটা জুড়ে ছিলে। রাসেল কি বলবে ভেবে পায় না। রাসেলও যে জেরিনকে অনেক ভালোবাসে, মুখে না বললেও জেরিনের কষ্টে রাসেলের ভেতরটাও তুষের আগুনে পড়ে। বাবা, তুই আগে সব ভুলে বৌমাকে আপন করে নে। ওকে এখন কষ্ট দিস না, তাহলে তোর সন্তানের ক্ষতি হবে। আর মানুষ মাত্রই তো ভুল করে, কারণ যে ভুল করে না সে কিছুই শিখতে পারে না। মা তুমি আগে বসো তো, আর কি দরকার সেটা আগে বলো। আমি জেরিনকে ক্ষমা করে দিয়েছি অনেক আগে, কিন্তু অভিমানগুলো এই বুকের এক কোণে জমেছিল। রাসেলের কথাটা বলতে দেরি, কিন্তু জেরিন দৌড়ে এসে রাসেলকে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরতে দেরি না। কি বজ্জাত মেয়ে বাবা, শাশুড়ির সামনে জড়িয়ে চুমু খাচ্ছে, লজ্জা শর্মার কিচ্ছু নাই। বৌমা, এখানে কেউ আছে? আবেগটাকে একটু ধরে রাখো। রহিমা চৌধুরীর কথায় জেরিন তো লজ্জায় লাল হয়ে যায়। সেটা দেখে রহিমা বেগম বলে, থাক বৌমা, আর লজ্জা পেতে হবে না। রাত এখানে থাকতে হবে না, এখন বৌমাকে দেখাশোনা করতে হবে। আর একটা কথা কি, আমি চাই না যেদিন এই সময় পুলিশের চাকরি করুক। আমাদের কি কম আছে যে এই সময়েও জব করবে? মা সেটা ওর ইচ্ছা, কারণ আমি বারবারই জেরিনের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে এসেছি। আজও সেটা বিপরীত করব না। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন চল আমরা বাসায় যাই। কালকে গাড়ি নিয়ে এসে মাল ছানাটা নিয়ে গেলেই হবে। জেরিন আর কিচ্ছু বলে না। জেরিনকে নিয়ে রহিমা চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা হয় নিজেদের গাড়ি নিয়ে। কিছু সময় পরে বাসায় পৌঁছে যায়। তোমরা এসেছো? এত দেরি হলো কেন? আমরা সে কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তোমাদের কোনো খবরই নেই। আর বলিও না, তোমার ছেলে হয়েছে পুরো তোমার মতো, একটা কাজও তাড়াতাড়ি করতে পারে না। আমাকে আর বৌমাকে বসিয়ে রেখে রেডিওতে কত সময় লাগিয়ে দিল, তার জন্যই তো আসতে দেরি হলো। ও আচ্ছা, সেটাই বলো। জেরিন গিয়ে রাসেলের বাবার পায়ে ধরে সালাম করে, যা দেখে রাসেল অনেকটাই খুশি হয়, কারণ জেরিন ওর বাবা মাকে সম্মান করতেছে, এইটাই ওর কাছে অনেক। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোর স্থান তোর পায়ে না, আমার বুকে। জানিস মা, তোকে পেয়ে আমি আমার মায়ের কথা ভুলে যাই। আল্লাহ মনে হয় আমার বৌমা করে মাকে পাঠিয়েছে। ও, তাহলে তো আজকে থেকে তুমি আমার ছেলে, তাই না? বলো। তুমি আমার মা আর রাসেল আমার বাবা। এটা বলার কি আছে? রাসেলের পাঠক পাঠিকারা এমনিতেই বুঝে যাবে, কারণ ওদের বুদ্ধি সবসময় কানের উপরেই থাকে, নিচে না। আচ্ছা বলো তো এটা বাবা, বুদ্ধি কানের উপর কিভাবে থাকে? এই, তুই এটা জানোস না? কানের ওপরও তো মাথার অবস্থান, আর বুদ্ধি যদি মাথাতেই থাকে তাহলে তো কানের ওপরেই বুদ্ধি হলো, তাই না? হয়েছে, আর বলতে হবে না। এখন বৌমাকে নিয়ে রুমে যা, রুমের সব কিছু গুছিয়ে রাখা আছে। আর বৌমা, আলমারিতে তোমার জন্য সকল প্রকার জিনিস আছে পড়ার জন্য, তুমি পড়ে নিও, কেমন? শাশুড়ি মা, ঠিক আছে। আর এইসবের কি খুব দরকার ছিল বলেন? আমার একমাত্র ছেলের বউয়ের জন্য এইটুকু করব না? এটা কেমন কথা বলো? তখনই উপর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে নিধি বলে ওঠে, বড় আম্মু, সব কিছুর জন্য শুধু ভাবি আনলে, আর আমার কথা তো তুমি একেবারেই ভুলে গেলে। একটু আমার কথা মনে রাখো নাই। তোকে কি ভুলতে পারি বল? তোরাই তো আমার সব। কি আছে আর আমার? তুই, রাসেল আর জেরিন, এই নিয়েই আমার সব। তোর জন্য সব। তোর আম্মুর কাছে আমি আগেই দিয়েছি, যেটা তুই বিয়ের সময় পাবি, তার আগে না। মা তুমি এই পেতনির জন্য আর যাই রাখো না কেন, সবার আগে মেকআপের বাক্সটা রেখে দিও, তাহলে পেতনি পেতনিই থেকে যাবে। রাসেলের কথা শুনে তো নিধি তেলে বেগুনে জ্বলে ওঠে। এ যেন তেলের মাঝে এক ফোঁটা পানি পড়লে যেরকম হয় ঠিক তেমনি। বড় আম্মু, তোমার ছেলেকে বলে দাও আমি মোটেও পেতনি না, আমি দেখতে যথেষ্ট সুন্দরী। তুই সুন্দরী, সেটা তোকে আবার কে বললো? আর যেই বলে থাকুক না কেন, সে মনে হয় চোখে সরিষা ফুল দেখে, তাই তো তোকে পেতনি না বলে সুন্দরী বলেছে। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। তোর বউ যে পেতনি, সেটা কি কখনো আয়নায় দেখেছিস? দেখ আমার বউ যথেষ্ট সুন্দরী, তোর মতো আটা ময়দা মাখা শেওড়া গাছের পেতনির মতো স্মার্ট সুন্দরী না। হ্যাঁ, এই, তুমি এসব কি শুরু করেছো? নিধি আপু, তুমি কিছু মনে করো নি? ও তোমার সাথে মজা করতেছে। ভাবি, তুমি বলো, আমি কি ময়দা মাখি, বা আমি কি পেতনির মতো দেখতে? তার তোমার ওই রাখাল গিয়েও মূর্খ জামাই আমাকে এইসব বলবে? মনটাই চায় না, থাক বললাম না। আরে তুমি তো দেখতে আমার থেকেও বেশি সুন্দরী। তোমার ভাই তো তোমার সাথে মজা করতেছে, তুমি খেপলে তাহলে সবাই আরো বেশি বেশি করে বলে তোমাকে খেপাবে। নিধি আর রাসেল, তোদের যদি ঝগড়া করা শেষ হয়ে থাকে তাহলে যার যার রুমে চলে যা। আমার কান এমনিতে ঝালাপালা হয়ে গেছে। বড় আম্মু, আর একটু ঝগড়া করি, না হলে আমার পেটের ভাত কিছুতেই হজম হবে না। তবে রে দাঁড়া, তোর ঝগড়া করা আমি শিখিয়ে দিই। বলে কি, ওর নাকি ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না।
কে শোনে কার কথা? নিধি তো আম্মুর কথা শুনে একটা দৌড় দিয়ে উপরে চলে যায়। আসলে নিধি যথেষ্ট সুন্দরী, কিন্তু রাসেল পেতনি বলে নিধিকে কিভাবে খেপানো যায় সেদিকে ফোকাস করে। রাসেল, তোরা দুজন কি একটু ঝগড়া না করে থাকতে পারিস না? সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া, কি যে করি। আমি কি নিধির পেছনে লাগতে আসি নাকি বলো? ওই তো আমার পেছনে এসে লাগে। এখন তুমি শুধু আমাকে একাই দোষারোপ করতেছো। এইভাবে আরো অনেক কথা বলে রাসেল আর জেরিন রুমের উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে আসতে থাকে। আচ্ছা, তোমার কি নিধি আপুর সাথে ঝগড়া না করলে ভালো লাগে না নাকি? দেখলে আপু কতটা রাগ করে চলে গেল। কেন জানি আমার না ওর সাথে মজা করতে ভালোই লাগে। আর ওই তোর মন আমার সাথে সাথে আগে আগে ঝগড়া করে, আমার কি দোষ? হয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকার মিথ্যে চেষ্টা করতে হবে না। এখন রুমে চলো তাড়াতাড়ি, ফ্রেশ না হলে শাশুড়ি আমা খবর করে ছাড়বে, বুঝলে? আম্মুকে দেখে এত ভয় পাচ্ছ? পুলিশও কাউকে দেখে ভয় পায় আজকে প্রথম দেখলাম। ভয় পাবো কেন বলো? সে আমার শাশুড়ি, আমার গুরুজন, তার আদেশ পালন করা আমার নৈতিক দায়িত্ব। সেটাই কি তুমি ভুলে গেছো নাকি? এদিকে রাসেল আর জেরিন এটা সেটা নিয়ে কথা বলতে রুমে এসে আরও ওইদিকে রহিমা চৌধুরী আর রায়হান চৌধুরী সোফায় বসে আনমনা হয়ে কিছু একটা ভাবছে, যার গভীরতা কেউ বুঝতে পারবে না। কি ভাবছে তারা? কি হতে পারে? তারা এতটাই চিন্তা মগ্ন হয়ে পড়েছে। ওই, তুমি আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি পড়ে যাই, তাই না? না গো, আমি একা যেতে পারি না ওয়াশরুমে। আমাকে একটু নিয়ে যাওয়া দরকার। আমাকে একটু নিয়ে যাও না দয়া করে। দেখো, একদম বাজে মতলব মনের মধ্যে আনবে না বলে দিলাম। সব সময় শুধু মনের মাঝে দুষ্টুমি কিলপিল কিলপিল করে, তাই না? ফাজিল একটা। এটা কি বাজে মতলব নাকি বলো? আমি তো শুধু তোমার একটা আদর পেতে বাহানা করতেছি, আর তুমি বলতেছো আমি বাজে মতলব করতেছি। আহারে, আমার পাগলটা রাগ করেছো বুঝি? ওর কপালে একটা চুমু দিলাম, আরো আমাকে টান দিয়ে আমার ঠোঁট দুটো নিচের দখলে নিয়ে নিল। কি যে ভালো লাগতেছে, যেটা আপনাদের বলে বুঝাতে পারবো না। ওর স্পর্শ পেয়ে আমার সারা শরীরে মনে কারেন্ট বয়ে যাচ্ছে। এক অদৃশ্য অনুভূতির সৃষ্টি হচ্ছে, যেটা আমার মনকে নাড়া দিয়ে তুলতেছে। আমাকে মেরে ফেলার প্ল্যান তৈরি করতেছো নাকি? আর একটু হলেই তো আমি গেছিলাম। তাই বলে পাক্কা 10 মিনিট আমার এই সুন্দর নরম কোমল ঠোঁটের সাথে তুমি অত্যাচার করবে? এই বাচ্চা মেয়েটার উপর তোমার কি একটু মায়া নেই? অত্যাচার কেন করবো? আমি দুষ্টামি করবো আমার বউয়ের সাথে, যা খুশি করবো, তাতে তোমার কি? ওরে বাবা, তাই নাকি? মনে মনে এত ভাবনা? আচ্ছা, তুমি তাহলে তার সাথে যা ইচ্ছে করো, আমি বরং শাশুড়ি মার কাছে গেলাম, কেমন? সেটা তো হবে না। কে শুনলো কার কথা? জেরিন ওয়াশরুমে চলে গেল, 5 মিনিট পরে ফ্রেশ হয়ে বের হলো, আর আমি নিচে এসে আম্মুর সাথে বসে গল্প করতে লাগলাম। রাসেল, বৌমা কি করতেছে? জেরিন রুমে আছে, ফ্রেশ হচ্ছে। আমি তো সেটাই দেখে আসলাম। তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে জেরিন বলে ওঠে, আমার নামে মায়ের কাছে কি এমন বলা হচ্ছে শুনি? এই তো মা, দেখো, বলতে না বলতেই তোমার বৌমা এসে তোমার কাছে হাজির। দেখতে হবে না বৌমাটা কার? আমার প্রতি এক্সট্রা একটা মায়া আছে না? আর বৌমা, আমি তোরই কথা জিজ্ঞেস করতেছিলাম যে তুই কি করছিস। ও আচ্ছা, তাই বলো। আমি তো ফ্রেশ হচ্ছিলাম। তা পুলিশ ম্যাডাম এভাবে সেজেগুজে বের হলেন যে, ব্যাপারটা তো বুঝলাম না। আর বলিও না, স্যার একটু আগে ফোন করে বললো ওই থানায় গিয়ে স্যারের সাথে কথা বলে একটা ফাইল নিয়ে আসতে। রাসেল তো ওই থানাটার নাম শুনেই অবাক হয়ে যায়, আর অবাক হয়েই জিজ্ঞেস করে, কি? ওই ধারা কেন আবার? আম্মু, তোমার ছেলেকে তোমার সাথে যেতে বলো না। আমার একা একা যেতে একটুও ভালো লাগছে না। আমি যাব না, সবাই দেখে কি বলবে? তুই যাবি না? তোর বাবা সহ যাবে, বুঝলি আমার কথা? তাহলে জেরিনের সাথে আব্বুকে ফোন করে যেতে বলো। আমাকে কেন বলছো? ফাজিল ছেলে, যা তুই জেনের সাথে নিজের বউকে সাথে নিয়ে যাবি। এটা তো আনন্দের বিষয়, তাই না? আনন্দ না চাই, যদি জানতে পারো ওই থানা পুলিশ অফিসার আমি, তাহলে আমার খবর আছে। মা সবার কথা ফেলতে পারলেও আমি তোমার কথা ফেলতে পারবো না। আমি রেডি হয়ে আসছি। একটু তাড়াতাড়ি এসে আবার এক চুল 7 বার ঠিক করতে লেট করিও না। হ্যাঁ, আমি তো তোমার মতো ময়দা মাখবো যে আমার রেডি হতে দেরি হবে। সাজতে তোমার দেরি হয়, ছেলেদের না। কি? আমি ময়দা মাখি? তবে রে, দাঁড়াও, দেখাচ্ছি মজা। জেরিন রাসেলকে ধরার জন্য তাড়া করে, আর রাসেল গিয়ে রাম্মুর পিছনে দাঁড়ায়। আর উপর থেকে নিধি বলে, ভাবি, তুমি বাদরটাকে এইভাবে একা একাই দৌড়ানি দিচ্ছ কেন? আমাকে একটু সাথে নিতে পারতা। এই নাও, দুইটার সাথেই পারতেছি না, আবার আরেকজন এসে যোগ দিল। এই রাসেল, তুই কিন্তু মার খাবি এখন। মেয়েদের মধ্যে শুধু পড়ে পড়ে ঝগড়া করিস। দেখছিস, নিধিভেদ নেই। আম্মু বলছে মেয়েরাই শুধু আগে আগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। এবার তো মানলি তুই পেতনি, সাথে ঝগড়া চাটিয়ে বটে।
এই তুই দাঁড়া, তোকে আজকে আমি আর ভাবি মিলে কি করতে হয় সেটাই শিখাবো। আমার কি পাগলা কুকুরে তাড়া করছে যে এখানে থেকে বাইর খামো? জেনে আমি চললাম, তুমি আসো। বলে রাসেল একটা দৌড় দিয়ে বাড়ির বাইরে চলে আসে। একটু পরে নিধি ও জেরিন চলে আসে। নিধি, তুইও কি আমাদের সাথে যাবি নাকি? না রে ভাইয়া, আমি এখন হাসপাতালে যাব, জরুরি একটা কাজ আছে, না হলে তোকে দেখতাম। আরে যা যা ময়দা সুন্দরী, তোর অকাত আমার দেখা আছে। নিধি কোনো কথা না বলেই গাড়িটা নিয়ে চলে যায়। এখন জেরিন আর রাসেল দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ি বের করছে। রাসেল গাড়ি চালাতে পারে, কিন্তু এখন গাড়ি চালালে জেরিন বুঝতে পারবে। আচ্ছা, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সব সময় শুধু নিধি আপুকে রাগিয়ে দাও। ওর সাথে ফাজলাম করতে ভালোই লাগে, আর নিধি রাগ করে না, অনেক সুন্দর মনের একটা মেয়ে। ঠিক বলেছ, আমি আগে যেমনটা ভাবতাম, আসলে নিধি আপু তেমন মেয়ে না। কিছু সময় পরে গাড়িতে উঠে জেরিন আর রাসেল থানার উদ্দেশ্যে চলতে শুরু করে। কথাবার্তার মাঝেই থানায় পৌঁছে যায়। রাসেলকে যারা চেনে তারা রাসেলের চোখ ইশারায় বুঝিয়ে দিচ্ছে সালাম না দিতে। আর কথাই আছে না, সামসুদার লাগোকা লিয়ে ইশারায় কাফি হে। কিন্তু এর মাঝেও অনেককেই সালাম করে। জেরিন ভাবে তাকেই সবাই সম্মান করতেছে। দেখেছ তোমার বিসিএস বউকে এই থানার সবাই কতটা সম্মান করতেছে? আমার পাওয়ার একটু বোঝার চেষ্টা কইরো। কাকে সম্মান করছে যদি জানতি তাহলে আর এই কথা বলতি না। গো, তোমাকে সবাই অনেক সম্মান করতেছে। তারপর ওরা দুজনে ডিআইজি স্যারের রুমে যায়। রাসেলের সম্পর্কে ডিআইজি স্যার তো আগে থেকেই জানে, তাই আর কোনো কথা বলে না। সোজা ফাইলটা দিয়ে দেয় জেরিনের হাতে আর রাসেলকে ইশারায় বুঝিয়ে দেয় পরে কথা বলবে। জেরিন ও স্যারকে সালাম দিয়ে থানা থেকে বেরিয়ে আসে। আচ্ছা ডিআইজি স্যার আমার সাথে কেন কথা বললো না কেন? আর ইশারায় তোমাকে যেন কি বলছিল? তোমাকে কি স্যার চেনে নাকি? দেখো, স্যার হয়তো বুঝেছে তুমি সবটা নিজেই পারবে, আর স্যারের হাতেও সময় মনে হয়নি। আর আমাকে চিনবে কিভাবে? আমি তো আজকেই তার সামনে তোমার সাথে প্রথম আসলাম। এটাও তো ঠিক, তাহলে কি হতে পারে না? আমি কিছুই ভাবতে পারছি না। আচ্ছা চলো বাসার দিকে যাই। চলো না, আজকে কোথাও একটু ঘুরে আসি। কিন্তু হ্যাঁ, আমার কাছে কিন্তু টাকা নেই, সেটা আগেই বলে দিলাম। আমার বরটা যে কিপটা সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা চলো, তোমার কাছে টাকা নাই তো কি হয়েছে? টাকা তো অনেক আছে আমার শ্বশুরের, বুঝেছ? সেটা দিয়েই হবে। ওহো, আমার আবার বাবার টাকা খরচ করার ধান্দা, তাই না? বুঝি বুঝি, সব বুঝি। কি আর করার বলো, পরে যদি টাকা না থাকে তাহলে শ্বশুরের টাকায় তো চলতে হবে, তাই না? ম্যাডাম, অনেক হয়েছে, এখন চলেন সামনে কোথাও একটা যাওয়া যাক। তারপর রাসেল আর জেরিন গাড়িতে উঠে পাশের একটা পার্কে চলে আসে। ড্রাইভারকে রাসেল কিছু টাকা দিয়ে তার মতো ঘুরতে বলে, আর রাসেল আর জেরিন ভিতরে চলে যায়। পার্কের শেষ মাথায় একটা সুন্দর ফুলের বাগান আছে, দেখলেই যেন মনটা নিমিষেই ভালো হয়ে যায়। লাভ ইউ কলিজা, এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। লাভ ইউ টু। আর এই দিনটা আমি না, বরং তুমি আমাকে উপহার দিয়েছো, তার জন্য এতগুলো ধন্যবাদ। রাসেল জেরিনের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। খুব ভালো লাগতেছে দুজনের। পাশের একটা বেঞ্চে গিয়ে জেরিন বসে আর রাসেল ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আজ যেন গাছের পাতাগুলো ওদের দুজনকে হিংসে করতেছে, তাই তো বাতাসে দুলছে না। এইভাবে অনেকটা সময় থাকে। এখন চলো বাসায় যাই, অনেক সময় হলো এসেছি, আবার বাসায় আম্মু চিন্তা করবে। চলো, আসলে এই দিনটা খুব মিস করবো। কখনো ভাবিনি তোমার কোলে মাথা রেখে এভাবে খোলা আকাশের নিচে সময় কাটাবো। বিধাতার কি সুন্দর নিয়ম, তাই না? যার সাথে যা জুড়ি রাখে সেইভাবেই হোক না কেন, দিন শেষে জুড়িটার মিল ঠিকই হয়। এইভাবে আরো কিছু সময় কথা বলে দুজনেই গাড়িতে চলে আসে। ড্রাইভার পাশেই ছিল, তাই আর কষ্ট করে খুঁজতে হলো না। গাড়িতে বাইরের হালকা বাতাসে জেরিনের খোলা চুলগুলো বারবার। তোমার ওই লম্বা চুলগুলো আমাকে ছাড়া থাকতেই চায় না, তাহলে কেন বাধা দিচ্ছ? হ্যাঁ, তোমার সাথে তো চুলগুলো দুষ্টুমি করতেছে, তোমার তো খারাপ লাগছে তাই না? আমার তো অনেক ভালো লাগছে। তোমার চুলে এক মাতাল করা গন্ধ যা তোমার দিকে আমাকে বারবার আকৃষ্ট করে তোলে। বারে, আমার বরটা যা আজকাল একটু বেশি রোমান্টিক হয়ে উঠেছে দেখছি। এইভাবে নানা রকম কথাবার্তার মধ্য দিয়েই কিছু সময় অতিবাহিত করে বাসায় চলে আসে। বাসায় আসতে দেখতে পায় রাসেলের বাবা মা সোফায় বসে কথা বলতেছে। বাবা, তুমি কখন এসেছো? আর মুখটা তো মলিন কেন? শরীরটা খারাপ নাকি? আরে না, শরীরটা ভালোই আছে। আর একটু আগে অফিস থেকে আসলাম, এসেই শুনি তোরা কোথায় গেছিস। তাই আর কি করা, আমরা বুড়ি বুড়ি মিলে গল্প করতেছি হাসতে হাসতে। বাবার একা একা গল্প করতে হবে না, এখন আমরা চলে এসেছি। আচ্ছা আম্মু, একটা কথা বলি। একটা কথা বলবি, আর সেটার জন্য অনুমতি কি দরকার আছে? পাগলি মেয়ে একটা। আমরা তো কালকে এসেছি, কিন্তু তখন থেকেই ছোট মাকে দেখছি না, কোথায় গেছে? ও এই কথা, নিধির আম্মু তো নিধির নানু বাড়িতে গেছে, কি একটা কাজ আছে, কয়েকদিন পরে চলে আসবে। আরে সেই জন্যই তো তোদের আমি নিয়ে আসলাম, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। তা বাবা, তোরা এখন কোথায় গেছিলি শুনি?
বাবা তোমার আদরের বৌমা আমাকে সাথে নিয়ে থানায় গিয়েছিল, আর আমি ভাবলাম বাইরে যখন আসলাম তখন একটু ঘুরেই যাওয়া যাক, তাই একটু ঘুরে আসলাম। এটা কিন্তু খুব ভালো করেছিস, মাঝে মাঝে বৌমাকে নিয়ে কোথাও ঘুরে আসবি, তাহলে আমার মনটা ভালো থাকবে। আমিও তোর মাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেতাম সময় পেলেই। এই লাখ শরমের মাথা খেয়েছো? বৌমার সাথে কি সব বলতেছো? দেখো আম্মু, আমার ছেলেকে একদম বকা দিবে না। এই আমি বলে দিলাম। বাবারে বাবা, বইরা ছেলের জন্য এত দরদ? আমার ছেলে একটু বুইড়া হয়েছে তো কি হয়েছে, তার মনটা তো এখনো সেই 20 বছরেরই আছে। সবাই জেরিনের কথা শুনে হাসতে থাকে। এভাবে হাসিখুশির মধ্য দিয়ে কেটে যায় একটি মাস। একদিন রাতে সবাই একসাথে বসে খাবার খাচ্ছে, তখনই মিস্টার রায়হান চৌধুরী বলে ওঠে, সবাই শোনো, তোমার জন্য একটা খুশির খবর আছে, আর সেটা সবার জন্যই। বড় আব্বু, কি খবর সেটা তাড়াতাড়ি বলো। আমার কিন্তু আর কথাটা শোনার জন্য তর্স হইছে না। বলছি তো, আগে কথা না বলে শুনবি তো নাকি? আগামীকাল আমাদের সবাইকে একটা অনুষ্ঠানে যেতে হবে, সেখানে একটা পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হবে। তাই নাকি? তাহলে তো ভালোই, একটু মজাই হবে। অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না। কিন্তু এটা তো একটা আশ্চর্য ঘটনা আছে, যে পুলিশকে পুরস্কার দেবে তাকে নাকি এখনো তেমন কেউ দেখে না। বাবা, ওই অফিসারকে এখনো কেউ দেখেনি। ডিজে গ্যাংকে ধরে দেওয়ার জন্য তাকে পুরস্কৃত করবে। এদিকে রাসেল শুধু মিটমিট করে হাসতেছে। এটা ভেবে যখন এরা সবাই জানবে রাসেল সেই অফিসার, তখন এদের সবার রিয়াকশনটা কেমন হবে, বিশেষ করে জেরিনের। ওই, তুমি আবার মিটমিট করে হাসতেছো কেন? মনে হচ্ছে মনের মধ্যে গভীর রহস্য লুকিয়ে রেখেছো। আরে না, কি যে বলো না, আমি এবার কি লুকিয়ে রাখবো তোমাকে না জানিয়ে, বলো। সেটাও ঠিক, কিন্তু এটা যে পুলিশের চোখ এত সহজে ফাঁকি দেওয়া সম্ভব না। তোমার হাসির মানেই বলে দিচ্ছে, জরুর ঢাল মে কুছ কালা হে। বৌমা, বাদ দাও তো ওইসব, আর খাবার শেষ করো। জানো না খাবারের সময় কোনো কথা বলতে নেই? কিন্তু মা, তুমি তো আমাদের বুঝিয়ে দিচ্ছ যে এটা কি কথা না। আরে ফাজিল ছেলে, আমি তো তোদের বুঝিয়ে দিলাম, তাই এটাতে সমস্যা হবে না। এবার চুপ করে খা, বাদর ছেলে একটা। নিধি খাবারের সময় শুধু কাজের কথা বলবি, যেন সবাইকে বোঝানো যায়, তাহলে কিছু হবে না, আর কথাও বলা হয়ে যাবে। রাসেল, তোর কিন্তু এবার খবর আছে, চুপচাপ খেয়ে নে, না হলে দেখিসনি কি করি। তোর বাবা আমাকে দেখে ভয় পায়, আর তুই একটুও ভয় পাস না। মা, আব্বু তো তোমাকে দেখে ভয় পাবে, কারণ তুমি হলো আব্বুর স্ত্রী, আর আমার মা মানে বলতে গেলে আমার মেয়ে। তাহলে বলো, বাবা মেয়েকে কেন ভয় পাবে? ওরে ফাজিল, তোরে তো কোথায় কোথায় যুক্তি দিস। রাসেল বাবা, এবার থাম তো। মা ছেলে মিলে কি শুরু করলি? জানিস না খাবার সময় আসলেই কথা বলতে নাই? বাবা, শেষমেশ তুমিও কথা বলতে শুরু করলে, এটা কিন্তু আমি মোটেও আশা করিনি। তোরে তো এই জেরিন একটা লাঠি আনতো, ওর বাদরামি আমি বের করছি। কিরে, কোথায় যাস? দাঁড়া। কে শোনে কার কথা? রাসেল তো লাঠির কথা শুনে একটা দৌড়ে রুমে চলে আসে, বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, আজকে বাসার সবাইকে সেরকম জ্বালিয়েছি, বাবাকে ছাড়েনি, ভাবছি তোমার হাসি পাচ্ছে। তখনই দরজার বন্ধ করতে করতে জেরিন বলে ওঠে, তোমার হাসি বের করতে যদি আর একটু সময় ওইখানে থাকতে, তোমার ওইসব কথাই বাবা কিন্তু অনেকটাই রাগ করেছিল। জানা মানে আসলে খুব হাসি পাচ্ছে, বাবার মাকে কিভাবে রাগিয়ে দিলাম। ইস, নিধিকে কিন্তু রাগানোটা মিস হয়ে গেল। তাহলে চলো আবার সবাইকে নিচে ডেকে নিয়ে যাই। তোমার তো আবার এই কাজটা না করলে পেটের ভাত হজম হবে না। এসব বাদ দাও, অনেক হাসি তামাশা হয়েছে। আচ্ছা শোনো, কালকে কিন্তু আমাকে ড্রেস পরে সকালেই যেতে হবে। ডিআইজি স্যার কড়া গলায় কথাটা আমাকে বলে দিয়েছে। তুমি সকালে গেলে আমি কোথায় থাকবো? তুমি ছাড়া আমার সময় কাটবে নাকি বলো? আহারে, আমার বুঝি কোনো কাজ নেই, শুধু তোমার সাথে শুয়ে বসে থাকলেই চলবে, তাই না? আর শোনো, তুমি কালকে একটু রেডি হয়ে এসো। বাবা মা সবার সাথে বুঝতে পেরেছ নাকি মাথার ভেতরে এখন দুষ্টুমি চিন্তা ভাবনা কিলবিল করতেছে কোনটা? আপাতত সব চিন্তা ভাবনা বাদ দিলাম, আর দুষ্টুমিটার সামনে আনলাম। আমার এত সুন্দর পরীর মতো বুকে দেখি দুষ্টামি না করে কিভাবে থাকি বলো? এই দেখো, একদম ফাজলামো নয়, কিন্তু হ্যাঁ, সবসময় এসব চিন্তা ভাবনা, তাই না দুষ্টু কোথাকার? জেরিন এসব হাসতেছে আর বলতেছে, আর রাসেল তো এটা ওটা বলে জেরিনকে হাসিয়েই যাচ্ছে। খুব বেশি যে ভালোবেসে ফেলেছে। এখন জেরিনকে ছাড়া মনে হয় রাসেল নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। এক কথায় এখন রাসেল আর জেরিন দুটি দেহে একটি প্রাণ। সারা জীবন এভাবে আমাকে ভালোবেসে তোমার বুকে আগলে রাখবে তো? কখনো ছেড়ে যাবে না তো? এই পাগলি, কাঁদছো কেন? হ্যাঁ, তোমাকে সারা জীবন ভালোবেসে বুকে ধরে রাখবো। মৃত্যু ছাড়া তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। জেরিন রাসেলকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপাল একটা কিস করে, ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসার এক অজানা সাগরের গভীরে তলদেশে হারিয়ে যায়, যেখানে আছে শুধু সুখ আর সুখ। সকালে রাসেলের আগেই জেরিন উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে আয়নার সামনে বসে একটু নিজেকে পরিপাটি করতেছে।
রাসেলের তবুও ঘুম যেন ভাঙ্গেই না। তাই জেরিন ওর ভেজা চুলের পানি রাসেলের চোখের উপর ছিটে দেয় আর রাসেলের ঘুম চলে যায়। ঘুমের দেশে ওকে জেরিনের কাছে রেখে। বাবু, তোমার কি ঘুম ভাঙছে নাকি আরো ঘুমাতে হবে? ঘুমাতে কখন দিলে বলো? সারা রাত তো শুধু দুষ্টুমি করেই পার করে দিলে। ছি, অসভ্য একটা। কখন কি বলতে হয় সেটাও জানো না। দেখছো না তোমার পাঠক পাঠিকারা কান পেতে আছে তোমার কথা শোনার জন্য? শুনতে দাও তাদেরকে, তাদেরও হক আছে এটা শোনার। তাহলে তো আর তাদের তাড়িয়ে দেওয়া যাবে না, তারা তোমার অনেক বড় ফ্যান। আচ্ছা এখন ওঠো, বেলা 8টা বাজে, আমি নিচে গেলাম। জেরিন উপরের কথাটা বলে রাসেলের কপালে একটা চুমু দিয়ে নিচে চলে যায়। এদিকে রাসেল বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসে। তখনই ওর ফোনে ডিআইজি স্যারের কল আসে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর শোনো, আজকে কিন্তু তোমাকে ড্রেস পরে যেতে হবে, সেটা ভুলে যেও না। আর ড্রেস এখান থেকে নিয়ে যাও, খুব যত্ন করে রাখা আছে। স্যার এটাকে আমি ভুলতে পারি বলেন? আজকে আমার সবচেয়ে আনন্দের দিন, সবাই আজকে অন্য রূপে দেখবে আমাকে। রাসেল, তুমি হচ্ছ এদেশের গর্ব। তুমি রাখাল হলেও বিসিএস ক্যাডার হয়ে দেখিয়ে দিয়েছো ইচ্ছা শক্তি যদি হয় লক্ষ্যবস্তু, তাহলে সাফল্য অবশ্যই আসবে। আরও অনেক কথা বলে রাসেল ফোন রেখে দিয়ে নিচে নেমে আসে আর দেখেই সবাই খাবার টেবিলে ওর জন্য অপেক্ষা করতেছে। হিরে ময়দা সুন্দরী, খাবার না খেয়ে এভাবে বসে বসে কি সাধনা করতেছিস শুনে? ভাই, সেই কপাল কি আমাদের আছে? তুই আসিস নাই বলে আমাদের এইভাবে না খেতে দিয়ে খাবার নিয়ে বসিয়ে রেখেছে। তোমাকে সে কখন থেকে ডাকছি, আর তুমি এখন আসতেছো? এত সময় কি কইলে বলো? আর কিছুটা। আচ্ছা এখন সবাই তাহলে যাও, খাওয়া শুরু করি কেমন? এমনিতেই খাবারকে অনেক কষ্ট দিয়ে ফেলেছ। রাসেল দেখ, আজকে যদি তুই খাবার খাওয়া বাদ দিয়ে আজাইরের কথা বলতে শুরু করস, তো আমি কিন্তু তোর 15টার খবর বাজাই দেবো বলে দিলাম। বাবা আমি তো তোমার ভদ্র ছেলে, আমি কি এসব করতে পারি বলো? দেখ, তুই কিন্তু আবার কথা বলতে শুরু করেছিস, আমাকে রাগাস না বলে দিলাম। রাসেল কিছু বলে না, কারণ রাসেল খুব ভালো করে জানে তার বাবার রাগ সম্পর্কে। চুপচাপ খেয়ে উঠে রুমে যেতে নিবে, তখনই রাসেল রেডি হয়ে গিয়ে নিচে আয়, আমরা সবাই অনুষ্ঠানে যাব, আর তুই বৌমাকে নিয়ে যাবি, জেরিনের ডিউটি আছে। এই রে এখন কি হবে? বাবা তোমরা সবাই যাও, আমি একটু পরে আসি, একটা কাজ আছে সেটা করেই আসবো। যেটা বলেছি সেটাই ফাইনাল, আর কোনো কথা হবে না, যা গিয়ে রেডি হয়ে নে। রাসেল কোনো উপায় না পেয়ে চোখের ইশারায় জেরিনকে বোঝাইতে বলে আর জেরিন রাসেলের অবস্থা থেকে রায়হান চৌধুরীকে বলে, বাবাও যখন বলছে একটা কাজ করে আসবে, তাহলে ও কাজটা করেই আসুক না। হতে হতে পারে কাজটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। আচ্ছা ঠিক আছে, তবে দেরি যেন না হয়। আর এই নবের বংশধর, বৌমা বললে বলে তোকে সময় দিলাম। রাসেল মনে মনে জেরিনকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে রুমে চলে আসে আর পিছে পিছে জেরিনও চলে আসে। রাসেলের যে আজকে খুব খুশি লাগতেছে। আচ্ছা তোর কি কাজ যে সবার সাথে যেতে পারবে না? একটা কাজ আছে যেটা তোমাকে বলা যাবে না, তবে তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। প্লিজ বলার জন্য আমাকে জোর করো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাজটা শেষ করে আসো, আমি বরং গেলাম। জেরিন রাসেলের কপালে একটা চুমু দিয়ে দেয় আর জেরিন সোজা সবাইকে বলে অনুষ্ঠানের সেই জায়গা চলে যায়। একে একে বাড়ির সবাই চলে যায়। বাসায় শুধু রাসেল, একটু পর রাসেল রেডি হয়ে সেখানে চলে যায়। যেখানে ড্রেসটা আছে ড্রেসটা নিয়ে পরে নেয়। এই পোশাকে খুব মানিয়েছে ওকে। এদিকে রাসেলের পরিবারের সবাই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। রায়হান চৌধুরী স্টেজে বড় বড় পুলিশ কর্মকর্তাদের সাথে বসে আছে আর বাকি সবাই স্টেজের সামনে বসে পড়ে। জেরিন তো স্টেজে সবার মাঝে আছে, তার চোখ শুধু রাসেলকেই খুঁজতেছে, কিন্তু রাসেলের দেখা কিছুতেই পাচ্ছে না। তাই জেরিন রায়হান চৌধুরীর কানে কানে জিজ্ঞেস করে, বাবা আপনার ছেলে কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। নাকি আজকে অনুষ্ঠানে সে আসবে না? আসবো তো বললো, হয়তো ওর কাজটা করতে একটু দেরি হচ্ছে, তার জন্য আসতে দেরি করতেছে। তুমি কোনো চিন্তা করিও না, ও ঠিক এসে যাবে। একে ওকে অনেক মানুষ তাদের নিজেদের মতো করে বক্তব্য দিচ্ছে। অনুষ্ঠান সেই লেভেলে জমে উঠেছে, কিন্তু সবার মনে একটাই চিন্তা, সেই পুলিশকে কখন দেখবে। প্রায় 1 ঘন্টা পর ডিআইজি স্যার মাউস পিসটা হাতে নিয়ে বলতে শুরু করে, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনারা এখানে যে জন্য উপস্থিত হয়েছেন সেটাই সবার অজানা নয়, তবু অনেক মানুষ মনে করতে পারছে না, আমি আবার তাদেরকে মনে করে দেই। আমাদের দেশে ডিজে সন্ত্রাসী নামে যে চক্রটা ছিল সেটা কোনো পুলিশ অফিসার দমন করতে পারেনি, কিন্তু সেই কাজটা খুব সাহসিকতার সাথে সম্পন্ন করেছেন আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব সিরাজগঞ্জের ছেলে মিস্টার আবির মাহমুদ রাসেল। তাকে কিছু মানুষ ছাড়া আজও কেউ দেখতে পায়নি, কিন্তু আজকে আপনারা সবাই তাকে দেখতে পারবেন। আমি আর বেশি কিছু না বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে সোজা কথায় আসি। সেই সাহসী অফিসারের হাতে পুরস্কার তুলে দিবেন এই দেশের নামকরা ব্যবসায়ী জনাব রায়হান চৌধুরী। পুলিশ অফিসার রাসেলকে স্টেজে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
সবার মনে একটাই প্রশ্ন, কে সেই অফিসার যে এতদিন ছদ্মবেশে ছিল? টান টান উত্তেজনায় জমজমাট পুরো অনুষ্ঠান। সবাই এদিক সেদিক খুঁজতেছে রাসেল কোথা দিয়ে আসে। হঠাৎ সবার চোখ আটকে যায় এক পুলিশের ড্রেস পরিহিত ছেলের উপরে। 5 ফুট 9 ইঞ্চি হাইডে তাকে দেখতে একদম সুপার ম্যানের মতোই লাগছে। এইদিকে রাসেলের পরিবারের সবার চোখ তো কপালে ওঠার মতো অবস্থা রাসেলকে পুলিশের পোশাকে দেখে। এখানে রাসেল কিভাবে আসতে পারে? আর বেচারি জেরিন তো মনে হচ্ছে এই মাথা ঘুরে পড়ে যাবে। এটা সে কি দেখছে? একটা রাখাল কিভাবে বিসিএস ক্যাডার হতে পারে? রাসেল স্টেজে চলে আসে, সবার দৃষ্টি যেন রাসেলকেই ঘিরে রেখেছে। রাসেল স্টেজে উঠে সবাইকে স্যালুট করে। আপনারা স্টেজে দাঁড়ানো এই ছেলেকে অবশ্যই চেনেন, কিন্তু কেউ স্বপ্নেও ধারণা করতে পারবেন না এই ছেলে সাহসী পুলিশ অফিসার নামে বিসিএস ক্যাডার। যাই হোক, এবার মেন কাজে ফেরা যাক। আমি মিস্টার রাহান চৌধুরীকে অনুরোধ করব তার নিজ হাত দিয়ে পুলিশ অফিসার রাসেলকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সবাই করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করে। রাসেলের বাবা রাসেলের হাতে পুরস্কার তুলে দেয়। রাসেলের থেকে যেন চোখ ফেরাতেই পারছে না। রাসেল ওর বাবাকে ধন্যবাদ জানায়। আমি আবারও মাউথ স্পিকার হাতে নিলাম আপনাদের কিছু বলার জন্য। আমি চাই রাসেল সবার উদ্দেশ্যে কিছু বলুক। সবাই হাতে তালি দিয়ে রাসেলকে উৎসাহ দেয়। রাসেল ডিআইজি স্যারকে ধন্যবাদ দিয়ে মাউথ পিসটা হাতে নিয়ে বলতে শুরু করে। উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার নামটা কম বেশি সবাই শুনেছেন, কিন্তু কখনো দেখতে পারেন নাই। আমি একজন সামান্য রাখাল হয়েও আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, যেটা আজও কেউ জানে না। হয়তো সবাই আজকে প্রথম জানতে পারলেন আমি একজন রাখাল হয়েও বিসিএস ক্যাডার হয়েছি। জীবনে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। এমনও দিন গেছে যেদিন আমার পেটে কোনো খাবার পড়েনি, ভালো কোনো চাহিদা পূরণ করতে পারিনি। গ্রামের কেউ জানতো না আমি লেখাপড়া করি। বেশি কিছু বলবো না, পরিশেষে একটা কথাই বলতে চাই, ইচ্ছা শক্তিকে মজবুত করুন, তাহলে দেখবেন স্বপ্ন আপনার সফল হয়েই যাবে। রাসেল চোখটা মুছের সামনে তাকিয়ে দেখতে পায় সকলের চোখেই পানি। সবাই হাততালি দিচ্ছে। বাবা, তুই এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়েছিস। তুই শিক্ষিত হয়েও আমাদের বুঝতে দিস নি যে এতটা শিক্ষিত, এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারলি বল? আজ আমার সত্যি খুব গর্ব হচ্ছে। আমার ছেলে রাখালের কাজ করেও বিসিএস ক্যাডার হয়েছে। কিন্তু তুই যদি আমাদের আগেই বলতি তাহলে আরো বেশি খুশি হতাম। মা, আমি চাইনি কেউ জানুক একজন রাখাল এতটা শিক্ষিত। আর আমি যদি এটা আগেই বলে দিতাম তাহলে জেরিন হয়তো আমার মনকে ভালোবাসতো না, বরং আমার নাম ক্যারিয়ারটাকে ভালোবাসতো, যেটা আমি কখনোই চাইনি। এদিকে জেরিন কিছুই বুঝতে না, শুধু অবাক হয়ে আছে। কি বলবে সে? রাসেল এত বড় একজন অফিসার হওয়া সত্ত্বেও কিনা কি বলে অপমান করেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে নিজের কাছে। আচ্ছা, তুমি বিসিএস পরীক্ষা কবে দিলে? আমি এক ঘরে থেকেও কখনো দেখি নাই তুমি পড়াশোনা করেছো। জানো, তুমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে, তখন আমি উঠে তোমার বইগুলো পড়তাম। যেদিন তুমি পরীক্ষা দিতে আসলে সেদিন আমিও এসেছিলাম, আর সেদিনই মা বাবার সাথে আমার পরিচয় হয়। মনে আছে, একদিন আমি তোমার রেজাল্টের কাগজটা হাতে নিয়েছিলাম। সেদিন আমি আসলে আমার রোলটা খুঁজতেছিলাম, যেটা কিনা সবার প্রথমেই ছিল। জানো, আজকে সত্যি নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তোমার মতো এত বড় একজন মানুষকে আমি শুধু অবহেলাই করে এসেছি, কখনো জানার চেষ্টাও করিনি তুমি খেয়েছো কিনা, অথচ নিচে না খেয়ে আমার জন্য ঠিকই খাবার জোগাড় করতে। মন খারাপ করো না, কারণ আল্লাহ আমাদের সাথে যা করেন সবকিছুর কোনো না কোনো পরীক্ষা নেওয়ার জন্য, হয়তো আমাকে সঠিকভাবে জানার জন্য এমনটা করেছে। সত্যি আজ আমি ভাগ্যবতী তোমার মতো একটা সুন্দর মনের মানুষকে নিজের জীবনের সঙ্গী হিসেবে পেয়ে। আজকে চৌধুরী পরিবারের খুশি যেন কোনো কমতি নেই। রাসেলও আজ অনেক খুশি, কেননা আজকে তার আছে সুন্দর একটা ক্যারিয়ার, আর আছে সুন্দরী বিসিএস ক্যাডার বউ। এইভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো মাস। এসে যায় জেরিনের ডেলিভারির টাইম। সবাই যেন জেরিনের থেকে কোথাও না যায়, না জানে কখন কি হয়। একদিন রাসেল অফিসে বসে কি যেন করছে, তখনই রহিমা চৌধুরী ফোন করে বলে, বাবা রাসেল, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, বৌমা কেমন জানি করতেছে। রাসেলের চোখের পানি জেরিনের এমন কথা শুনে। জেরিন যে ওর বেঁচে থাকার একমাত্র উৎস, ওকে ছাড়া যেন রাসেলের পুরো পৃথিবীটাই অন্ধকার। রাসেল ও চাচা সবুজকে ফোন করে সবটা বলে। বাবা ছেলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর পর ফোন করে খবর নিচ্ছে কি অবস্থা। অনেকটা সময় পরে ওরা হাসপাতালের কাছে এসে পড়ে। রাসেল গাড়ি থেকে নেমে একটা দৌড়ে ভিতরে চলে আসে। মা, জেরিনের কি অবস্থা? ও ঠিক আছে তো? বাবা নিজেকে শক্ত কর, সবুজ দেখতেছে, এখনো কিছু বলে নাই। তখনই নিধি ও নিধির বাবা মিস্টার সবুজ বেরিয়ে আসে, আর রাসেল চৌধুরী গিয়ে ওর চাচুকে জিজ্ঞেস করে, চাচু, আমার জেরিনের কি অবস্থা? এখনো ও ভালো আছে তো নাকি? রাসেল, এভাবে ভেঙে পড়লে কি চলবে? নিজেকে শক্ত করো, আল্লাহকে ডাকো। আর শোনো, জেরিনকে অপারেশন করাতে হবে, না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ভাই, তুমি আগে ভাবির সাথে একটু দেখা করে আসো। ভাবি শুধু বারবার তোমারই কথা বলতেছে।
নিধির চোখেও পানি। যে মানুষটা সবসময় দুষ্টুমি নিয়েই থাকতো, আজকে তার চোখেও পানি। রাসেল দৌড়ে জেরিনের কাছে আসে। এই তোমার কিচ্ছু হবে না জেরিন, একদম ভয় পাবে না, আমি তোমার পাশে আসছি, তাই না? জানি না তোমার এই ভালোবাসা আমার কপালে সইবে কিনা, তবে হ্যাঁ, আমি যদি চলে যাই তাহলে তুমি কিন্তু একদম কাঁদবে না। আমি তোমার পাশেই তো আছি, তাই না? এসব বলবে না, আমি তোমার কিছুই হতে দিব না। রাসেল জেরিনকে জড়িয়ে ধরে উপরের কথাগুলো বলে। দুজনের চোখের পানি, আজ মৃত্যুও যেন ওদের ভালোবাসার কাছে হার মেনে যাবে। রাসেল, এখন অপারেশনের জন্য নিয়ে যেতে হবে, দেরি হলে আবার সমস্যা হতে পারে। ছোট আব্বু, আমি রাসেলকে ছাড়া কোথাও যাব না, এই আমি বলে দিলাম। আমি মরলেও ওর কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাসটুকু ফেলতে চাই। এমন কথা শুনে কার চোখে পানি না এসে পারে বলেন? লোকে বলে ডাক্তারের চোখে নাকি পানি নাই, তারা নাকি মায়াহীন মানুষ। আজ তাদের সবার চোখেই পানি রাসেল আর জেরিনের ভালোবাসা দেখে। ভাবি দেখো, তোমার কিছুই হবে না। আমি বাবা তো তোমার সাথে আছি, তাই না? কোনো ভয় নেই। না আপু, তোমার ভাইকে ছাড়া আমি অপারেশন রুমে যাব না, তো যাব না। আমি জানি ওই রুমে গেলে আর ফিরে আসবো না। জেরিন, কেন পাগলামো করছো? তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি? তোমার সাথে একটু দুষ্টুমি রাগ অভিমান করি বলে আমাকে তাড়িয়ে দিচ্ছ? এভাবে বলো না, আমার কষ্ট হয় না বলো? তোমার কিচ্ছু হতে দিব না আমি। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো? রাসেল, তুই বরং আমাদের সাথেই চল, কোনো সমস্যা নেই, তুই যথেষ্ট শক্ত মানুষ। চাচু, আমি যে ওর কষ্ট সহ্য করতে পারবো না। ওর জন্য আমার জীবনটাও হাসতে হাসতে দিয়ে দিতে পারবো, কিন্তু ওর কষ্ট আমি কিছুতেই দেখতে পারবো না। জেরিনকে সময় মিলে অনেক বোঝানোর পরে অপারেশন রুমে যেতে রাজি হয়। রাসেলের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ডাক্তাররা অপারেশন রুমে নিয়ে যায়। সবাই বাইরে অপেক্ষা করতে থাকে, সবার মুখে যেন চিন্তার ছাপ স্পষ্ট বোঝাই যাচ্ছে। বাবা, এইভাবে কান্না করিস না, বৌমার কিছুই হবে না, দেখবো একটু পরেই তোর সাথে দুষ্টুমি করবে। রহিমা চৌধুরী মনে কষ্ট নিয়েও হাসতে হাসতে উপরের কথাগুলো বলে। তবু রাসেলের কান্না থামছে না। কি করে থামবে, বড্ড বেশি ভালোবাসে যে পাগলিটাকে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। ডাক্তাররা বেরিয়ে আসে আর রাসেল দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, চাচু, অপারেশন ঠিকভাবে হয়েছে তো নাকি? রাসেলের কথার কোনো জবাব দেয় না সবুজ। কেন জানি মনটা মলিন করে রেখেছে। এই নিধি, চাচু তো বলছে না, তুই বল না প্লিজ। দিদিও কিছু বলে না। সবাই যেন আরো বেশি চিন্তায় পড়ে যায়। অবশেষে মিস্টার সবুজ বলে, রাসেল, এখনই গিয়ে মিষ্টি নিয়ে আসি দুইজনের জন্য। সবুজের কথা শুনে সবার মুখে হাসির রেখা ফুটে ওঠে, কিন্তু দুজন শুনে একটু চিন্তা মনে থেকেই যায়। চাচু, দুজন মানে বুঝলাম না। আরে গাধা, কিছুই বোঝে না। ভাবির 2টা সন্তান হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে, একদম তোদের দুইজনের মতো। এই কথা শুনে সবাই অনেক খুশি। রাসেল দৌড়ে গিয়ে আগে মিষ্টি ফ্যাক্টরি নিয়ে আসে। সবাই মিষ্টি খেতে ব্যস্ত হয়ে পড়ে আর রাসেল গিয়ে ওর ছেলে মেয়ের কাছে যায়। বাবা, আমার পাগলিতে বুঝে রাগ করেছে আমার উপরে। যাও, তোমার সাথে কথা নেই। তুমি আমাকে এতটা কষ্ট দিছো যে 2টো সন্তানের মা হয়ে গেছে। তুমি খুশি তো বলো? খুশি হবে না বলো? এখন যে আমার কাছে আছে সুন্দর একটা বিসিএস কার্ড আর রাগওয়ালা বউ, আর যাদের মতো ফুটফুটে ছেলে মেয়ে, খুশি না থেকে কি পারি? এভাবে চলতে থাকুক ওদের ভালোবাসায় ঘেরা দুষ্টু মিষ্টির সংসার। আপনারা ওদের জন্য দোয়া করবেন।